তো চলো আজকে চলে যাচ্ছি অযোধ্যা। আমি আর রানা রুম ছেড়ে দিলাম 2 দিন পর। আর এখন বেনারস থেকে বেরোনোর ব্যাপার আছে, কতটা সময় লাগছে সেটাও দেখার ব্যাপার আছে। পুরো ম্যাপ রেড হয়ে আছে। 1 ঘন্টা বাইক চালানোর পর 1 ঘন্টাতে 30 কিলোমিটার বাইক চালিয়েছি, এত জ্যাম ছিল। আর তারপরে এই যে খাবার খেতে বসলাম অনেকক্ষণ পর, এই বাঙালি থালি পাওয়া গেল। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমার ডান দিকে কোনো একটা এয়ারপোর্ট থেকে গেল, ডান দিকে সাফাইয়ের কাজ চলছে, বারাণসী বিকাশ প্রাধিকরণ ক্ষেত্র। বাকিটা আর পড়তে পারলাম না। বাতাসটা কিন্তু অতিরিক্ত আছে, বাতাসের জন্যই একটু অসুবিধা হচ্ছে বাইক চালাতে। দেখো দুপুর বেলার ভাইবটা কত সুন্দর, আর রোদ্রুটাও খুব আছে। আগ্রহ পার্ক হচ্ছে 5 কিলোমিটার খারিয়ান। আর দেখো তার সাথে সাথে বাতাসটাও আছে অতিরিক্ত, মানে চালানো যাচ্ছে না। লীলোচন বা তিলোচন যাই হোক কিছু একটা জায়গা, যেটা 9 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে এখনো। আর আমার বাইকের ফিউল রেঞ্জ এখনো 2 গেজ আছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। ঘড়িতে 3টে বাজে। আর আমার বাইকের হচ্ছে 2300 কিলোমিটার কমপ্লিট হলো। বেনারস থেকে অযোধ্যা বেরিয়ে পড়লাম, এখন দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আর রাস্তাটাও একটু খারাপ আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। জৌনপুর এখান থেকে দেখাচ্ছে 32 কিলোমিটার ডিস্টেন্স। জৌনপুর পার করে আমাদেরকে যেতে হবে। জৌন বনেগা ডন। বাঁ দিকটাতে হচ্ছে সর্ষের ক্ষেত পুরোটা। আর এখান থেকে সার্ভিস রোড চালু। সার্ভিস রোড এমন ভাবে সার্ভিস করা আছে যে বাইক শুধু লাফাচ্ছে। সুলতানপুর সোজা, ফুলপুর হচ্ছে আমার ডান দিকে, জায়গার নাম ফুলপুর। আর দেখো সামনে আমাদের দেশের তিরঙ্গা কত সম্মানের সাথে হাওয়াতে নাড়া দিচ্ছে। এটা সম্ভব, আচ্ছা এটা হচ্ছে আমুলের ফ্যাক্টরি, বেনাস ডেয়ারি। লখনৌ হচ্ছে 253, সুলতানপুর 122, জৌনপুর হচ্ছে 28 কিলোমিটার। আমরা এখন লখনৌ এর রাস্তাতে আছি। তো চলো, এখন দুটো রাস্তা পেয়ে গেলাম এখান থেকে, আশীর্বাদ হোটেল থেকে। তো ডান দিকের একটা রাস্তা চলে গেল, তো সেটাতে বাইক নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আমাকে জৌনপুর হয়েই যেতে হবে। জৌনপুর, সুলতানপুর সব এগুলো হয়ে তারপরে যেতে হবে। অযোধ্যা হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার। আর দেখো সূর্যটা চোখের সামনাসামনি, সানগ্লাসটা না পরে থাকলে প্রচুর অসুবিধা হতো। তো চলো কই না, এইগুলো সম্ভবত বাইপাস রোড। আর বাতাসটার জন্য বাইক চালাতেও একটু অসুবিধাই হচ্ছে। তার মধ্যে বাঁ দিকে আমাদের লাগেজ লোড আছে, কানটা ঝালাফালা হয়ে গেল এই বাতাসের আওয়াজে। আর এখন আমি চলে আসলাম জৌনপুর। জৌনপুর এলাকাটা একটু ভিড় আছে, ফাঁকা হয়ে গেল সামনের দিকটা। চলো কই না। আর দেখো না, কোনো একজনও হেলমেট পরে না, উইদাউট হেলমেটে। কে দেখো কিভাবে চলে আসছে বাইক নিয়ে। তা আমার মনে হয় ইউপি বিহারে যদি কখনো কোনো কাজে ঘুরতে আসা যায়, তো একটা বেস্ট জীবন বীমা করা দরকার। তার কারণ রাস্তার কন্ডিশন যা আছে এখানকার পাবলিক হচ্ছে উজবুক, মানে কমন সেন্সটুকু নাই। একে তো সিগন্যাল নাই, তার মধ্যে যে যাওয়ার মতো চলছে। পুলিশ ধরো ভাই লক্ষরের মতো দাঁড়িয়ে থাকছে, শুধু দেখছে কে কি করছে, আর কোনো রিয়াকশন নাই। কোন নদীর যে উপরে উঠলাম, আর রাস্তাটা ও ভাই চালানো তো যায় না একটু, মানে কর্কেট টিনের মতো অবস্থা রাস্তার। এইগুলো রাস্তা এরকম আশা করিনি যে এত খারাপ হবে। আর দেখো কত গাড়ির লাইন লেগেছে এই দিকটাতে। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম রেস্টের জন্য, কেন এখনো অনেকটা পথ আমাদেরকে চলতে হবে। আর ওইদিকে দুটো রাইডার দাঁড়িয়ে আছে, টিভিএস রাইডার বাইক নিয়ে। তো চলো, এখানে প্রায় 1 ঘন্টা রেস্ট করলাম। দুদিন থেকে বেশ অনেক বাইক চালানো হয়েছে, সেজন্য আজকে আর সেরকম তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছি না। আর এখান থেকে ডান দিকে জৌনপুর চলে গেল, জৌনপুর দিয়ে ওই অযোধ্যা যাওয়া যাবে। তো আমরা জৌনপুর দিয়ে যাবো না, আমরা সোজা চলে যাবো বাইপাস ধরে। তার কারণ এইখানকার লোকের যা গাড়ি চালানো চলাফেরা, মাথা খারাপ করে দিচ্ছে বাইক চালাতে। কখন কখন সামনে চলে আসছে হঠাৎ করে, মানে 60+ কখনো যদি থাকছি বা 70+ থাকছি, সামনে কেউ চলে আসলে সেই মুহূর্তটা যে কি হয় একমাত্র যে বাইক চালায় বা গাড়ি চালায় তারাই ফিল করতে পারবে। তো এই জন্যই আমি অ্যাভয়েড করলাম জৌনপুরের রাস্তাটা, বাইপাসটা ধরে নিলাম। আর এই দিকটাতে বাবলার গাছ প্রচুর কিন্তু রাস্তার ধারে ধারে, আর কাশ ফুল এখন ফুটে আছে, জায়গায় বিশেষে হয়। তো চলো কই না, বাইপাসটা এখন দেখার বিষয়। এতক্ষণ তো রাস্তা খুব খারাপ, আসলাম বলে ক্লান্ত হয়ে গেছিলাম। তো একটা চায়ের দোকানে প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম আমরা। আর দুপুরে 1:45 সময় বাইক ছেড়ে মাত্র আমরা বাইক চালিয়েছি হচ্ছে 70 কিলোমিটার 3 ঘন্টাতে। বাইপাসের দুই ধারে কত সুন্দর সুন্দর গাছ, মিডিলের গাছগুলো সব থেকে বেশি ভালো লাগছে, কারণ ছোট ছোট লাল ফুল ফুটে আছে। আর বাম দিকে
ক্ষেত আর নিচে হচ্ছে রেল লাইন, রেল ফ্লাইওভারের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা মনে হয় ভালো হবে। সুলতানগঞ্জ হচ্ছে 93 কিলোমিটার এখান থেকে। লখনৌ হচ্ছে সোজা জনপুর, এখান থেকে বাঁ দিকে দেখাচ্ছে, বুঝতে পারছি না ডান দিকে একটা জনপুর ছিল, এদিকে আবার বাম দিকে একটা জনপুর দেখাচ্ছে, আর মির্জাপুর দেখাচ্ছে বাম দিকে। আর দেখো সূর্যটা একবারে ঠিক সামনে। আমার বাম দিকের গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর, আর একটা কালিয়াচকে আছে যেটা আমার বাড়ির ওখান থেকে 50 কিলোমিটার দূরে, সেখানেও একটা শাহবাজপুর আছে। প্রয়াগরাজ চলে গেল হচ্ছে বাম দিকে, লখনৌ সোজা, জনপুর বাম দিকে। আর এখন সূর্যটা আমার বাম দিকে, আর ঘড়িতে বাজে হচ্ছে 4টা 33। এই রাস্তাটা আমাকে পুরোটা গেমের মতো মনে হচ্ছে। একটা ফ্লাইওভার উঠছি, আর একটা নামতে নামতে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, আর সামনে দেখি দেখো বিল্ডিং, দুই সাইডে সবুজ ক্ষেত। আর আমার বাইকের স্পিড আছে 70+, 80 ছুঁই ছুঁই। সামনের দিকের বিল্ডিংটা দেখো, কোনো একটা অফিস হবে সম্ভবত, তার কারণ এত বড় বাড়ি তার হয় না, নাহলে ফ্ল্যাট হবে। সুলতানপুর হচ্ছে সোজা, আবার জনপুর দেখাচ্ছে ডান দিকে। আরে ভাই এটা কোন জনপুর? একটা ডান দিকে একটা বাম দিকে, না পুরো এরিয়াটা জনপুর বলছে, কিছু বোঝা যাচ্ছে না। অযোধ্যা হচ্ছে সোজা, অযোধ্যা হচ্ছে সোজা রাস্তা। তো চলো কই না, রাস্তাটা কিন্তু খুব খারাপ। গত দুদিন থেকে যে রাস্তাগুলো চালালাম সেগুলো একটু একটু খারাপ থাকলেও ভালো আছে, কিন্তু এটা শুরু থেকেই দেখছি খারাপ রাস্তাটা। আর এখন আমি চলে আসলাম পরশুরামপুর। জায়গাটা খুব জনবহুল নয়, তবে ক্লিন আছে, পরিষ্কার সব দিকটা। আর আমার সামনে হচ্ছে গুজরাটের গাড়ি, আর আমার পেছনে আছে মহারাষ্ট্রের গাড়ি। অটোগুলো ডান দিক দিয়ে চলার কোনো মানেই হয় না, তার কারণ প্যাসেঞ্জার ওঠানামা করে, ওকে সবসময় বাঁ দিক দিয়েই চলতে হবে। কিন্তু না, এখানকার অটো বাইক সবকিছু উল্টো পাল্টা ভাবে চলে। আর আমাদের দেশের পতাকা দেখো কি, এইদিকে লোকের একটা জিনিস আমার ভালো লাগছে, যে বাড়ির উপরে পতাকা লাগিয়ে রেখেছে, হর ঘর তিরঙ্গা কথাটার মান রেখেছে। আর আমার বাম দিকে এখন শিব গোলামগঞ্জ কাছাকাছি চলে এসেছি। বক্সা এখান থেকে হচ্ছে 6 কিলোমিটার, আর বাম দিকে হচ্ছে শিব গোলামগঞ্জ। চলো কই না, বক্সা এখান থেকে 6 কিলোমিটার। সুলতানপুর হচ্ছে 85, জগদীশপুর 134, লখনৌ 217। জয় শ্রীরাম ধাবা। এইদিকে একটা জিনিস আমি ভালো লক্ষ্য করলাম, ইউপি বিহারের সাইডে ভগবানের নামে অনেক রেস্টুরেন্ট আছে, ধাবা আছে, এমনকি হোটেল গুলো আছে। আর এইখানকার নাম হচ্ছে নাওপেরবা। এইদিকে পাঞ্জাবের গাড়িগুলো একটু বেশি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না পাঞ্জাব এইদিকে নাকি, কোনো আইডিয়া নাই। মানে সম্ভবত লখনৌ এর পরে হবে। লখনৌ 206, জগদীশপুর 123। আর পুরো রাস্তা ফাঁকা, একটা বড় কোনো গাছও নাই। এই দিকটাতে কিন্তু গরম লাগছে, ঠান্ডাটা নাই বললেই চলে। বাইক চালানোর জন্য আমি জ্যাকেট পরে আছি, নইলে সেরকম ভাবে কোনো ঠান্ডাই নাই। বাইক আর চালানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে বাইকে বসে থাকাটা একটু টাফ হয়ে গেছে। ধানিয়ামু হচ্ছে বাম দিকে, লখনৌ সোজা। বদলাপুরের ডিস্টেন্স এখান থেকে 12 কিলোমিটার। আর দেখো কত গাড়ি লাইন লেগেছে অযোধ্যার জন্য। কেউ একজন বলেছিল কথাটা, যে অর্থের মূল্য নিশ্চয়ই আছে, তবে ঘোরাটাও খুব দরকার। লাইফ একবার, তুমি দ্বিতীয়বার চাইলেও আর হয়তো পারবে না। তার কারণ একটা, এখন তোমার বয়স কম, পরবর্তীতে তোমার শরীর সাথ দিবে না টাকা থাকলেও। তো জাস্ট এনজয়। Got me out in the deep, feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette. আর এখন আমি চলে আসলাম নিভাদাপাতি, আজব আজব নাম যেগুলো উচ্চারণ করতেই পারছি না। বাদলাপুর হচ্ছে আমার বাম দিকে, আর লখনৌ হচ্ছে সোজা। টোটোকে দেখো ওভারটেক করছে মারুতিকে। অযোধ্যা হচ্ছে সোজা। Yeah, drifting in the city, no sleep. রাস্তাটা দেখো কতটা সুন্দর, বাঁদিকে সূর্য। এই সূর্যটা আর কতদূর পাবো জানি না। আর এখনো আমাদেরকে সুলতানগঞ্জ হচ্ছে 61 কিলোমিটার। সুলতানগঞ্জ না সুলতানপুর, সুলতানপুর সম্ভবত 61 কিলোমিটার। তার মানে আমাদেরকে কম বেশি এখনো 130 কিলোমিটার বাইক চালাতে হবে। আর 120 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, ঘড়িতে বাজে হচ্ছে 5টা 10। মানে আজকে বাইকের গতিবেগ আমার আছে ঠিকই, কিন্তু বেশিক্ষণ চালানো যাচ্ছে না, তাই একটু দাঁড়াবো আবার এখানে, না দাঁড়ালে হবে না। আর এইদিকে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, ওয়েসিস ওয়াটার পার্ক আছে। ওই যে আমার সামনে ওয়েসিস ওয়াটার পার্ক। আর আমি এখন চলে আসলাম আজকের দিনের 2 নম্বর টোল গেট, যেটা হচ্ছে বেনারস থেকে অযোধ্যা। আর এখন আমাকে একটা
পেট্রোল পাম্প দেখতে হবে, তার কারণ আমার বাইকের সিগন্যাল দিয়ে দিয়েছে ফিউল আপের জন্য। চলো কই না, এখন শুধু একটা অপেক্ষা পেট্রোল পাম্পের, তারপরেই আবার বেরিয়ে পড়বো। আর এই জায়গাটার নাম হচ্ছে বর্নি, আর অযোধ্যা হচ্ছে এখনো 100 কিলোমিটার দূরে। আর সামনেই একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, এখানে ফিউল আপটা করে নেব, তার কারণ আর রিস্ক নেওয়া যাবে না, অনেকটা পথ চলে এসেছি। আর বাইক এয়ার প্রেসারটাও চেক করে নিতে হবে। এখানে পেট্রোল হচ্ছে 96 টাকা 5 পয়সা লিটার। গোধূলি বেলাতে তোমাদের সকলকে স্বাগত। দেখো কতটা সুন্দর ভাইব। আমার বাম দিকে সূর্য রশ্মি, সূর্য অস্ত চলে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে এখন লাল হয়ে একদম যেন সিঁদুরে ভাব। আর এই রাস্তাটা অতিরিক্ত চওড়া, ওভারটেক করাতে কারো কোনো সমস্যা হবে না। এই রাস্তার মাঝখানে যে কালভার্ট গুলো করা আছে সেগুলোর জয়েন্ট গুলো ঠিক করে করা নাই, সেই কারণে একটু বাইক চালাতে অসুবিধা হচ্ছে, হঠাৎ করে লাগছে। এদিককার গাড়ি একবার রোড ক্রস করতে লাগলে থামাথামির কোনো ব্যাপারই নাই, যে কে কতটা স্পিডে আসছে সেটা আর দেখবে না, ও নিজে পার হতে পারলে বাঁচে। মানে এত বাজে কন্ডিশনে মানুষ এখানে চলাফেরা করে, ধারণার বাইরে। আর এটা যে কোন জায়গায় আসলাম, জায়গার নামটাও তো দেখতে পেলাম না। লখনৌ হচ্ছে সোজা, হনুমানগঞ্জ হচ্ছে ডান দিকে। তো চলো এখন আমরা হনুমানগঞ্জের দিকেই চলে যাব। আর এটা সম্ভবত শহরের ভেতরের রাস্তা, দেখা যাক। ও বাবা, এটা তো সিঙ্গেল लेन रे बाबा, कैसे बाइक चलाऊं अभी, भाग नहीं सकते ज्यादा तेज। कोई না, চলো। সামনে হয়তো বাইপাসটা শেষ হয়ে গেছে, সেই জন্য এই রুটটা। আর এই জায়গাটার নাম হচ্ছে হনুমানগঞ্জ, খুব সুন্দর একটা নাম। যেটা দিয়ে রাস্তা ছিল সেটাকে নো এন্ট্রি করে দিয়েছে, আর এখন এটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সামনের দিকে দেখো কত বড় লরি যাচ্ছে, এই পাড়ার মধ্যে দিয়ে এইভাবে গাড়ি কি করে চলে। এটা হচ্ছে মহারাষ্ট্রের ইনোভা। Drifting in the city, no sleep. Don't know where we headed for next. চলো, রাস্তায় তো একটা ঢুকলাম, দেখা যাক কোন দিকে যাই। দেখো কিভাবে বাস টাস চলে আসছে, আর সিঙ্গেল লেনেও ওভারটেক করতে ছাড়ে না কেউ। আর আমার এখন 55-60 এভারেজ স্পিড মেনটেন করছি। দুই ধারে গাছ, দিনের বেলা হয়তো ভালো লাগতো এই রাস্তাটা, তো রাত্রি হতে চললো। ওই না, চলো। বাম দিকে গমের ক্ষেত। দেখো অযোধ্যা যাওয়ার আমি বাইপাস নিয়েছি মানে জাম্প থেকে বাঁচার জন্য, কিন্তু এই দিকেও জাম্প, প্রচুর জাম্প, মানে ছোট গাড়ির জাম্প লেগে আছে। আর জাম্প লাগবেই না বা কেন, সব উল্টো পাল্টা চলছে, একটু কারো ধৈর্য বলে কিছু নাই, সুতরাং জাম্প লাগার তো কারণ আছে, এটা মেন। আর এটা হচ্ছে সিঙ্গেল লেন বাইপাসটা, পুরোনো একটা রোড, প্রায় 20 মিনিট থেকে এইভাবে জাম্পেই চলছি। আর কতক্ষণ যায় চলতে হবে, পুরো ম্যাপটা রেড দেখাচ্ছে। তো চলো, এখন ট্রাফিকটা একটু রিলিজ হয়েছে, আর আমি পড়েছি বাসের পেছনে, না নিজে যেতে পারছে না কাউকে ওভারটেক করতে দিচ্ছে। এই তো হচ্ছে বাসের নিয়ম। বাস সবই একই, সব স্টেটের বাসেরই একই চিন্তাধারা, যে ওরাই শুধু রাস্তাতে চলবে আর বাকি কাউকে চলতে হবে না, সামনে কিছুই নাই তারপরেও ওভারটেক করতে দেবে না। 220 কিলোমিটার আসতে কতবার আমরা দাঁড়াচ্ছি ভাবো, আর জ্যাম্পে মাথা খারাপ করে দিয়েছে পুরো। এখন একটু চা খাবো, চলো চায়ের অর্ডারটা দিয়ে দাও। শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে আমরা বাইক নিয়ে এন্টার করে ফেলেছি। ও ভাই কি সিন, গাড়ি সব আটকে, আমরা বাইক নিয়ে পুরো পার হয়ে চলে আসলাম, আমাদের জন্য নো এন্ট্রি নাই। ও ভাই কি লাগছে, দুপুরে 1টা থেকে আমি বাইক চালাচ্ছি, এত জাম্প, মাথা খারাপ হয়ে গিয়েছিল জাম্পের জন্য। ফাইনালি এখন ভালো লাগছে। Yeah. Now you got me out in the deep. অযোধ্যা ধাম Feeling I've ডান been দিকে। right net. When you burn me out like a cigarette. Yeah. দেখো লোকজনের কত সমাগম। City, no sleep. Don't know where we headed for next. Maybe we should get lost in a sweet escape. তো ফাইনালি আমরা অযোধ্যাতে পৌঁছে গেছি, আর আমার ডান দিকটাতে হচ্ছে অযোধ্যা রেলওয়ে স্টেশন, আর এইগুলো হচ্ছে সামনের হোটেলগুলো কিন্তু খুব লাক্সারিয়াস আছে। আর এই যে ছোট ছোট ফুড কার্ট গুলো আছে, আরো অনেকগুলো দেখাবো সামনে। তো সেই ফুড কার্ট গুলো প্রচুর এক্সপেন্সিভ খাবার পাওয়া যায়, যেগুলো হয়তো 5 স্টারেও এক্সপেন্সিভ হয় না। আর এই বিল্ডিং গুলো দেখো কতটা সুন্দর, সবগুলোতে ঠাকুরের ছবি ডেকোরেট করা আছে। আর এই যে সামনে যে ছেলেটা যাচ্ছে মাফলার নিয়ে, সেটা হচ্ছে রানা। আমি আর রানা একসাথে এসেছি অযোধ্যাতে, আর এখন রাত্রিবেলা রুম খুঁজছি, অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। তো চলো কই না, এখন রুমটা আপাতত খুঁজে নেবো, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, এই ফুড কার্টটাতে এখন আমরা আসলাম ডিনার করবো বলে। তো আমাদের ডিনার এখনো আসেনি, কেবলমাত্র বসলাম। আর এই দেখো যেটা হচ্ছে ডিনার, তার মধ্যে শুধু চাটনি, ডাল আর একটা সবজি আর গাজর আর কিছু রাইস, যার প্রাইস হচ্ছে 150 রুপিস, আর এক্সট্রা রাইস নিলে 50 রুপিস পার প্লেট। তো চলো, এখন খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম চারিদিকটা একটু ঘুরে দেখবো বলে, তোমাদেরকেও দেখাবো। তো জুড়ে থাকো ভিডিও আর এন্ড অবধি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।
আর দেখো কত সুন্দর গেটটা ডেকোরেট করা আছে লাইট দিয়ে, আর জনবহুল এলাকা হয়ে গেছে পুরো এরিয়াটা, মানে অনেক শ্রদ্ধালু একসাথে উপস্থিত হলে যা হয়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডাটাও সেরকম ভাবে নেই বললেই চলে। তো রাত্রে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে বাকিটা আগামীকাল সকালে দেখাবো। তার কারণ শোনো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, গেটটা বন্ধ হয়ে গেছে প্রায় মন্দিরের এখন। बड़ी से इंतजार कर रही है, जल्दी से जल्दी बीना शॉप के पास और मेरा घर के पास आके संपर्क करें। দেখো কতটা ভিড় সকাল সকাল, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:05। গায়ে মাথা দাঁড়িয়ে আছে, মৌসম্বির জুস। সকাল সকাল ভগবানের দর্শন, এটাই হচ্ছে মন্দির। আর ভেতরে বসার জায়গা, শ্রীরাম করতে পারবে না। দেখো বাইরে থেকে নয়াঘাট সামনে আছে, হনুমান গাড়ি সামনে, দশরথ মহল বাম দিকে, হনুমান গাড়িটাও বাম দিকে আছে। আর দেখো কত লোকজন সকাল সকাল বেরিয়ে পড়েছে। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর এখান থেকে দুটো রাস্তা স্প্লিট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে হনুমান গাড়ি যাওয়ার জন্য, আর একটা হচ্ছে রাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। তো চেষ্টা করবো রাম মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখানো, আর শুনলাম নাকি ভেতরে দেখানো যাবে না, তবুও চেষ্টা করবো যতটা পারা যায়। আর এই যে ডান দিকের যে ভিড়টা দেখছো, সেটা হচ্ছে হনুমান গাড়ি যাওয়ার জন্য, প্রচুর ভিড়। আর এটা একমাত্র ভিড় হচ্ছে কুম্ভ মেলার জন্য, যে মানুষ একবারেই কুম্ভ মেলা আর হচ্ছে বেনারস আর অযোধ্যা সবগুলো একসাথে কমপ্লিট করছে। দেখো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো আমার বাম দিকে দড়ি ধরে সবাই হাঁটছে। তো এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ, যাতে কেউ কারো থেকে হারিয়ে না যায় সেই জন্য। আর এখন আমরা মেইন গেট দিয়ে ভেতরে চলে যাচ্ছি। আমরা হনুমান মন্দিরে প্রবেশ করছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, এদিকটাতে লাইন পুরোটা, আর সামনে লাইন আছে। లింగమంతులు ఎక్కడున్నా దర్శనానికి వచ్చి మీ నూతన దర్శనం
वहाँ लगाओ स्टैंड है पूरा वही। और कैमरा ले पानी कनक भवन दशरथ भवन। সমস্ত এলাকাটা কম বেশি তোমাদেরকে ঘুরে দেখালাম, আর যেটা মন্দির, যেটা মূল উদ্দেশ্য আমাদের ঘোরার ছিল, দেখানোর ছিল, সেটাই তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ ভেতরে কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য